আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন। কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সে মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। না, ইভেন তুমি এখানে আরেকটা কথা শুনতে, জি, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল। জি। ঠিক আছে, ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে আমরা কিন্তু তার সাথে বিচ্ছেদ করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন উনি পিয়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গোলাম মোস্তফার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে আর নূরকে। স্যার এটা আমার এই কোয়েশ্চেন একটা। এই কোয়েশ্চেনটা তাহলে করে ফেলি। বলো। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপরে গোলাম মোস্তফার ছেলে এরা, কামালের বন্ধু-বান্ধব এরা। না, এটার গাজী মোস্তফা নিজে নিজে ছিল। নিজে আচ্ছা। তো হ্যাঁ, নিজে। আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার বউ বিচার কন্টিনিউ চাইছিল। করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা মুজিব কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার? একটু শুরু থেকে বলুন। ঘটনা খুবই, এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো, আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার। সবাই, আমি আর একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম ভায়া মিডিয়া। ঠিক আছে, ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দেই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা, যাই হোক, বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, হুম। সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলে একটা ফ্যাশন ছিল আর কি। He has just come from Canada, তো লম্বা চুল, and he had good, beautiful hair, and he was a handsome man. হুম। আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল ওইটা না আর পরে কি। ওইটা ওই অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার। জি, বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে না, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলে যে তুমি চুল টান টান দিয়েছো? বলছে হ্যাঁ। বলে কি কেন? কারণ আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। হুম। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন বোধ হয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল।
আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে এর মধ্যে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের, আর একটা গাড়ি, ফোকসো গাড়ি, সবুজ রঙের গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। হুম। আমি তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেন গাড়ধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ির থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুতবার বাজছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হইলাম, এরকম চিৎকার করছে কে? তখন একটা ছেলে এসে, একজন হিওয়াজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, কে আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে, এই চিৎকার করতে, এই তো গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেন গার্ডধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্স। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। আমি মেজর ডালিম, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার সে আর্মির, আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনের ঠেকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এটা কি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট, যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার, কি আপনি আজকে তো উত্তেজিত করেন, আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা, মাইক্রোবাইস আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইস। আপনি ব্যাপার কি গাড়িতে, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে টানা 4 জন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্দর মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি, মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে, ঠিক আছে চল বলে